হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজ আবার নিয়ে এসেছি অ্যানাদার একটা মক টেস্ট নিয়ে। এটা মক টেস্ট পার্ট 8। এর আগে আরও 7টা মক টেস্ট দেওয়া হয়েছে। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক আজকে কী কী আলোচনা করা হয়েছে। প্রথমেই যেটা রয়েছে, মানবদেহে ত্বকের কাজ কী। এখানে একে বলা হয়েছে দেহের নরম অংশকে রক্ষা করে, 2 বলা হয়েছে দেহের তাপ নিয়ন্ত্রণ করে, 3 বলা হয়েছে দেহে জলের ভারসাম্য বজায় রাখে, আর 4 বলা হয়েছে স্পর্শ অনুভব করে। এখানে অপশান এতে রয়েছে 1, 2, 3, 4, মানে 4টেই হচ্ছে সঠিক মানবদেহে ত্বকের কাজ। বিতে রয়েছে 2, 3, 4, সিতে রয়েছে 3, 4, ডিতে রয়েছে 4। এর সঠিক উত্তর কী? আগে আপনারা ভেবে নিন এর সঠিক উত্তর কী। আমি তো বলবই, আর যদি একটু ভাবতে টাইম লাগে তো ভিডিও পজ করে আগে ভেবে নিন, কারণ সবসময় চেষ্টা করবেন আমি উত্তরটা বলে দেওয়ার আগে আপনারা নিজেরা উত্তরটা করতে পারবেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 1, 2, 3, 4, 4টিই হচ্ছে সঠিক রয়েছে। মানবদেহের ত্বকের কাজ হচ্ছে দেহের নরম অংশকে রক্ষাও করে, তেমন তাপও নিয়ন্ত্রণ করে, দেহে যে জলের ভারসাম্য আছে সেই জলের ভারসাম্যকে বজায় রাখে এবং স্পর্শ অনুভব করে। নেক্সট প্রশ্ন, ব্যাঙের জিহ্বার বৈশিষ্ট্য কী? এখানে কি কি রয়েছে? এখানে প্রথমে দেওয়া রয়েছে স্বাদ কোরক থাকে না, অর্থাৎ কোনো রকম সে স্বাদ অনুভব করতে পারে না। 2 নম্বরে থাকে উপরিভাগ চটচটে বা আঠালো, আর 3 রয়েছে সংকোচন ও প্রসারণশীল, অর্থাৎ বড়ও হতে পারে আবার ছোটও হয়ে যেতে পারে, অর্থাৎ জীবকে বড়ও করতে পারে আবার জীবকে প্রয়োজনে ছোটও করে নিতে পারে। পশ্চাৎপ্রান্ত মুখ বিবরে মুক্ত, অর্থাৎ কি এখানে পশ্চাৎপ্রান্ত মুখ বিবরে মুক্ত বলতে কি বোঝানো হয়েছে? জীবের, আমাদের মানবদেহের যে জিহ্বার সেটা হচ্ছে অগ্রভাগটা দেখুন মুক্ত, পশ্চাৎভাগ আমাদের ভিতরের আটকানো আছে। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে জীবের পুরো সিস্টেমটাই আলাদা। ব্যাঙের জীবের পশ্চাৎপ্রান্ত মুখ বিবরে মুক্ত থাকে এবং অগ্রভাগটা নিম্ন চোয়ালে যুক্ত থাকে, অর্থাৎ ব্যাঙ যখন কোনো কিছু শিকার করে তখন ব্যাঙ পুরোপুরি জীবটাকে উল্টে দেয়, উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে জীবটাকে ওই যে সংকোচন এবং প্রসারণ হয় বলা হলো, তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু শিকার করে। অর্থাৎ আমি দেখুন এই পয়েন্টটা বিশ্লেষণ করার মাধ্যমেই কিন্তু 2টো সঠিক পয়েন্ট বলে দিলাম, অর্থাৎ 3 এবং 4 সঠিক পয়েন্ট। সুতরাং এবার আপনারা বলুন যে সঠিক উত্তর কি? আমি তো বলেই দিয়েছি 3 এবং 4 সঠিক। সুতরাং দেখুন সিতে দেখুন 4 নেই, সুতরাং সি বাতিল, অর্থাৎ এ বি আর ডি এই 3টের মধ্যে সঠিক উত্তর হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 4টি এখানে সঠিক বলা হয়েছে। ব্যাঙের জিভে স্বাদ কোরক থাকে না, সংকোচন প্রসারণ হয় আগেই বললাম, পশ্চাৎপ্রান্ত মুখ বিবরে মুক্ত থাকে সেটাও বললাম, এবং চটচটে এবং আঠালো, অর্থাৎ যখন কোনো পোকা বা কিছুকে শিকার করে ব্যাঙ তখন ওই জীবটা চটচটে এবং আঠালো হওয়ার ফলে সেই পোকাটার মধ্যে জীবটা দেয় সঙ্গে সঙ্গে সেইটা আটকে যায় এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ জীবটাকে রিটার্ন করে মুখের ভিতর ঢুকিয়ে নেয়। এছাড়াও জীবের আর একটাও কাজ আছে। যদি দেখা গেল কোনো খাবার সে মনে করছে যেটা শিকার বলে সে জীবটা থ্রো করলো, সেই জিনিসটাকে নিয়ে মুখের ভিতর ঢুকালো এবং মুখের ভিতর ঢুকিয়ে তার মনে হলো যে না এটা খাদ্য না এটা অখাদ্য, সঙ্গে সঙ্গে কিন্তু এই জিভের মাধ্যমেই মুখ থেকে কিন্তু সেই বস্তুটাকে থ্রো করে। এটাও কিন্তু ব্যাঙের জিভের একটা কাজ। নেক্সট প্রশ্ন, থাইরক্সিন। এখানে অনেকগুলো পয়েন্ট বলা হয়েছে, তার মধ্যে দেখতে হবে কোনগুলি সঠিক। এখানে ফার্স্ট পয়েন্টে কী বলা হয়েছে? এর উৎস থাইরয়েড। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এই হরমোনের ক্রিয়া ক্ষণস্থায়ী। আর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে হৃদগতি নিয়ন্ত্রণে ভূমিকা আছে। এখানে তেমনই অপশানে দেওয়া হয়েছে 1, 2, 3, 4, বিতে দেওয়া আছে 1, 2, 4, সিতে দেওয়া আছে 1, 2, 3 এবং ডিতে দেওয়া আছে 1, 3, 4। তো এর সঠিক উত্তর কী? আগে দেখে নিই। থাইরক্সিন এর উৎস থাইরয়েড, এটা সঠিক। রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, এটাও সঠিক। এই হরমোনের ক্রিয়া ক্ষণস্থায়ী, এইখানেই হচ্ছে ভুল, ক্ষণস্থায়ী নয়, এই হরমোনের ক্রিয়া হচ্ছে দীর্ঘস্থায়ী। থাইরক্সিন হরমোনের ক্রিয়া হচ্ছে দীর্ঘস্থায়ী। নেক্সট কী রয়েছে? হৃদগতি নিয়ন্ত্রণে ভূমিকা আছে, অবশ্যই আছে। হৃদগতি নিয়ন্ত্রণে
থাইরক্সিনের ভূমিকা আছে। সুতরাং কোন অ্যান্সারটা সঠিক হবে? 3 দেখুন কোথায় নেই, এতে 1 2 3 4 অর্থাৎ 3 আছে, সুতরাং এ হচ্ছে না। বিতে দেখুন 1 2 4 অর্থাৎ 3 নেই, সুতরাং বি হচ্ছে সঠিক উত্তর। ডিতেও দেখুন 3 আছে, ডিও ভুল। সিতেও দেখুন 3 আছে, সিও ভুল, অর্থাৎ বি সঠিক উত্তর। অনেক সময় কিন্তু এলিমিনেট পদ্ধতির মাধ্যমেও কিন্তু অ্যান্সার বার করতে হয়। নেক্সট প্রশ্ন, কয়েকটা জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করলাম, এবার একটু জিওগ্রাফি নিয়ে আলোচনা করা যাক। গঙ্গা নদী নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি? সবার আগে জানতে হবে গঙ্গা নদীর গতিপথ। আর এখানে অপশান কী কী রয়েছে? এখানে অপশান রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আমরা সবাই জানি। গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়েছে? গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে উত্তরাখণ্ড। সুতরাং উত্তরাখণ্ড থেকে গঙ্গা নদী কোন রাজ্যের উপর দিয়ে এসছে? তারপর এসছে উত্তরপ্রদেশ। প্রথমে সৃষ্টি হলো কোথায়? উত্তরাখণ্ড। তারপর সেখান থেকে বয়ে এলো কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে বয়ে গেল বিহার। বিহার থেকে বয়ে আসলো পশ্চিমবঙ্গ। এইভাবে কিন্তু গঙ্গা নদী বয়ে এসছে, এসে কোথায় মিলিত হয়েছে? বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে ভুল উত্তর কোনটা? ওড়িশা, অর্থাৎ প্রবাহিত হয়নি কোন রাজ্যের মধ্যে দিয়ে? ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে। এই 3টে রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এইভাবে কিন্তু আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি কিন্তু অ্যান্সার বার করে ফেলতে পারবেন। নেক্সট প্রশ্ন, মুসি নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? এখানে অপশান কী কী রয়েছে? দেরাদুন, এলাহাবাদ, আহমেদাবাদ, হায়দ্রাবাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হায়দ্রাবাদ। মুসি নদীর তীরে অবস্থিত শহরটি হচ্ছে হায়দ্রাবাদ। সবার আগে যদি আপনি জানতেন যে মুসি নদীটা উত্তর ভারতের নদী না দক্ষিণ ভারতের নদী, তাহলে কিন্তু এক্ষেত্রে অ্যান্সার করাটা সুবিধা হতো, কারণ মুসি নদী হচ্ছে দক্ষিণ ভারতের নদী। এইভাবেও কিন্তু কিছু নদীর আমাদের নাম জেনে রাখতে হবে, সেগুলো উত্তর ভারতের নদী না দক্ষিণ ভারতের নদী। সেখান থেকেও কিন্তু এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি সঠিক উত্তর বার করতে পারবেন। হায়দ্রাবাদ সম্বন্ধে যখন আলোচনা করছে, হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী? হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী। হায়দ্রাবাদ পূর্বে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল এবং পরে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো রাজ্য হয়ে যায়। পরে তেলেঙ্গানার রাজধানী হয়ে যায় হায়দ্রাবাদ। এখানে অপশানে রয়েছে দেরাদুন। আলোচনা যতক্ষণ করছি, সুতরাং এখান থেকেও দেখে নিই দেরাদুন কোন রাজ্যের রাজধানী বলুন। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলবো না, এটা আপনারা কমেন্ট বক্সে জানান দেরাদুন কোন রাজ্যের রাজধানী, এটা কমেন্ট করে জানান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভুল? এখানে অপশান কী কী রয়েছে? 1 রয়েছে অস্ট্রেলিয়া সিডনি, 2 রয়েছে কানাডা অটোবা, 3 রয়েছে নাইজেরিয়া আবুজা, 4 রয়েছে ইরান তেহরান। অর্থাৎ দেশের নাম দেওয়া হচ্ছে আর সেই দেশের রাজধানীর নাম দেওয়া আছে। সুতরাং এখানে ভুল কোনটা? কানাডা অটোবা সঠিক, কানাডার রাজধানী অটোবা। ইরানের রাজধানী তেহরান সঠিক আছে। নাইজেরিয়ার রাজধানী আবুজা সঠিক রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি নয়, এটা ভুল রয়েছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1 নম্বরটা ভুল। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তাহলে? অস্ট্রেলিয়া অনেকে কিন্তু ভুল করে। সিডনি হচ্ছে ওখানকার খুব বড় একটি শহর এবং খুব নামকরা একটি শহর, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি নয়। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, বহু পরীক্ষায় স্টুডেন্টদের কনফিউজ করার জন্য আসে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আর তার সঙ্গে আপনারা আরও এই দেশগুলোর রাজধানীর সম্বন্ধে আপনারা জেনে নিলেন। বিভিন্ন দেশের রাজধানীর নামগুলোও জানতে হবে। যেমন আমাদের ইন্ডিয়া সম্পর্কে যখন আলোচনা হবে তখন ইন্ডিয়ায় যতগুলো স্টেট আছে সেই স্টেটের ক্যাপিটাল কী আছে সেটা যেমন জানতে হবে, তেমন বিভিন্ন দেশের ক্যাপিটাল কী আছে সেটা সম্বন্ধেও কিন্তু আমাদের নলেজ থাকতে হবে, কারণ সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এবং এখানেও দেখছেন সেই রকমই একটা প্রশ্ন এসছে। আপনারা এখনও পর্যন্ত যদি এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন এবং ফলো করে রাখতে পারেন, কারণ সেখানেও অনেক মক টেস্ট দেওয়া হয়, অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়, অনেক নোটস দেওয়া হয়, সেগুলো থেকেও আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারবেন। নেক্সট প্রশ্ন, 1757 সালের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হয়েছিল? সবার আগে দেখুন, প্রথমেই কিন্তু আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন। 1757 সালে পলাশির
যুদ্ধ, অর্থাৎ পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যেও কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে, সেগুলোও কিন্তু আপনাদের সবসময় খুঁজে বার করে নিতে হবে। 1757 সালের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হয়েছিলেন? এখানে অপশান রয়েছে, অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি রবার্ট ক্লাইভ, অপশান সি মির্জাফর, অপশান ডি ডুপ্লে। সিরাজউদ্দৌলা কিন্তু মির্জাফরের কাছে পরাজিত হননি। মির্জাফর ছিলেন সিরাজউদ্দৌলার সেনাপতি এবং মির্জাফর সেই সময় যুদ্ধক্ষেত্রে তার সেনা নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কোনো রকমভাবে সিরাজউদ্দৌলার পক্ষে হয়ে যুদ্ধ করেননি, যার ফলেই কিন্তু সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। সুতরাং মির্জাফর তার এগেনস্টে ছিলেন ঠিক কথাই, কিন্তু এখানে মির্জাফর সঠিক উত্তর হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের কাছে পরাজিত হয়েছিলেন সিরাজউদ্দৌলা। অর্থাৎ পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। এবং কত সালে হয়েছিল? আগেই বললাম 1757 সালে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? এখানে অপশান রয়েছে 1912 সালে, 1932 সালে, 1942 সালে, 1945 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে এবং কার নেতৃত্বে হয়েছিল? গান্ধীজির নেতৃত্বে এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন? এখানে অপশান এ সংবাদ কৌমুদী, অপশান বি সংবাদ চন্দ্রিকা, অপশান সি সংবাদ প্রভাকর, অপশান ডি দি ইন্ডিয়ান মিরর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সংবাদ কৌমুদী। রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী পত্রিকাটির সম্পাদক ছিলেন। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1821 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। 1821 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর এই সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়েছিল এবং 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে মহাশিলাকণ্টক ও রথ মুসল নামক অস্ত্র যুদ্ধে ব্যবহার করতেন? এখানে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিম্বিসার, অপশান সি বিন্দুসার, অপশান ডি অজাতশত্রু। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অজাতশত্রু। অজাতশত্রু মহাশিলাকণ্টক এবং রথ মুসল নামক এই অস্ত্র যুদ্ধে ব্যবহার করতেন। অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন? অজাতশত্রুর রাজা ছিলেন হর্যঙ্ক বংশের এবং হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার এবং বিম্বিসারের পুত্রই হচ্ছেন অজাতশত্রু এবং এই অজাতশত্রু তার পিতাকে সিংহাসনচ্যুত করে তিনি সিংহাসনে বসেছিলেন। অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, অনেকগুলো পয়েন্ট কিন্তু আপনারা জেনে যাচ্ছেন। আচ্ছা, অজাতশত্রুর একটা উপাধি নিয়েছিলেন, সেটা কি? সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। এর 2-3টে ভিডিওর আগেই কিন্তু এটা আমি আলোচনা করেছি যে অজাতশত্রু কী উপাধি ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন তারিখে ওয়ার্ল্ড মসকুইটো ডে পালিত হয়? এখানে অপশান রয়েছে, অপশান এ 7ই জানুয়ারি, অপশান বি 18ই এপ্রিল, অপশান সি 11ই জুলাই, অপশান ডি 20 আগস্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 20 আগস্ট। ওয়ার্ল্ড মসকুইটো ডে পালিত হয় 20 আগস্ট। বেশ কিছু পরীক্ষায় দেখবেন অনেক সময় ইম্পর্টেন্ট ডে থেকে প্রশ্ন আসতে পারে, সুতরাং প্রত্যেক মাসে ইম্পর্টেন্ট ডে কোনগুলো আছে সেগুলো আপনারা সম্ভব হলে একটা কাগজে বা একটা নোটবুকে নোট করে নেবেন যে জানুয়ারিতে এই ডেটগুলো ইম্পর্টেন্ট এই কারণে, ফেব্রুয়ারিতে এই ডেটগুলো ইম্পর্টেন্ট এই কারণে, এইভাবে মনে রাখতে হবে কিন্তু। এবং সেখান থেকে মনে রাখবেন যে এইভাবে, কিন্তু শুধু ডেট অতভাবে মনে রাখতে পারবেন না। এগুলো হ্যাঁ, প্র্যাকটিস যত করবেন তত আপনার ইজি হয়ে যাবে, যত আপনি মক টেস্ট দেবেন তত আপনার ইজি হয়ে যাবে। কিন্তু আপনার একটা হিসাব রাখতে হবে যে ওয়ার্ল্ড মসকুইটোতে কোন দিনে হতে পারে। আগস্ট মাসের দিক হতে পারে না জানুয়ারি মাসের দিক হতে পারে, অর্থাৎ বছরের প্রথম দিক হতে পারে, মাঝের দিক হতে পারে না শেষের দিক। এই যে আইডিয়াটাও কিন্তু দরকার। ওই জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডেগুলো অবশ্যই নোট ডাউন করবেন। নেক্সট প্রশ্ন, প্রথম গরিব রথ ট্রেনটি কোথায় শুরু হয়েছিল? এখানে অপশান এ অমৃতসর থেকে সারসা, অপশান বি দিল্লি থেকে চেন্নাই, অপশান সি দিল্লি থেকে পাটনা, অপশান ডি দিল্লি থেকে মুম্বাই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অমৃতসর থেকে সারসা। প্রথম গরিবরথ ট্রেনটি শুরু হয়েছিল অমৃতসর থেকে সারসা। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের
ভালো লেগেছে এবং প্রচুর ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করুন, অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা উপকৃত হতে পারবেন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখুন, সেখান থেকেও আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল যে সাইট আছে সেখানে আপনারা ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।